29-এ জেতার জন্য যা যা করারও তাই তাই করবে। এখন থেকে তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডিলিমিটেশন বিল নিয়ে এসছে। আমরা এখানে কেউ বুঝি ডিলিমিটেশন বিল কাকে বলে? পার্লামেন্টে 554টা লোকসভার আসন আছে, এটাকে ওরা বলছে 800 করবে। উত্তরপ্রদেশের লোকসভার আসন আছে 79টা, ওটা বেড়ে হবে 148টা। কিন্তু পশ্চিমবাংলায় লোকসভার আসন আছে 42টা, এটা বেড়ে হবে 49টা। অর্থাৎ পশ্চিমবাংলায় বাড়বে 7টা আর উত্তরপ্রদেশে ডবল হবে। হিন্দি বলয়ে ওদের সমস্ত জায়গাতে ওরা সিট বাড়িয়ে নেবে। আর এটা করতে গেলে ডিলিমিটেশন বিল পাস করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের এই জায়গায় সংশোধন করতে গেলে 2/3 মেজরিটি চাই, সংখ্যাগরিষ্ঠতা চাই। বিজেপির আছে কত? 240। ও যাদের সঙ্গে জোট করেছে এনডিএ সব মিলিয়ে 293। তৃণমূল থেকে গেছে 22, সব ম্যানেজ করে নিয়েছে। তৃণমূলের 29 জন এমপির মধ্যে 22, তাহলে 293 আর 22। ওখানে উদ্ধব ঠাকরে শিবসেনা তার কাছ থেকে 6 জনকে নিয়েছে। এখানে সমাজবাদী পার্টি, ঠিক আছে, তার কাছ থেকে 10 জনকে নিয়েছে। এই করতে করতে দেখা যাচ্ছে এক একটা এমপি কিনছে ও 100 কোটি টাকা, 50 কোটি টাকা দিয়ে। কারণ ওর এই আইনটা পাস করাতে গেলে 362 জন এমপির সমর্থন দরকার। ও ইতিমধ্যে করে ফেলেছে 350, আর 12টা করতে কি আছে? নীতিন গডকরি বলছে তার স্পেস টেকনোলজি দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। হাইওয়েগুলো ভেঙে যাচ্ছে, মাঝখান থেকে ধসে যাচ্ছে, ব্রিজ ধসে যাচ্ছে। প্রধানমন্ত্রী গর্ব করে বলছে আমরা স্পেস টেকনোলজি দিয়ে রাস্তা করছি, আমরা স্পেস টেকনোলজি দিয়ে রেল লাইন তৈরি করছি। সেই স্পেস টেকনোলজির টাকাটা কোথায় যাচ্ছে গুরু? এটা সবাইকে বলো না। আর কত সবাই পকেটে ঢোকাবে? অশিক্ষিত নিয়ে তো পার্লামেন্ট চালাচ্ছ। ধর্ষক, চোর, খুনে পার্লামেন্টে গিয়ে বসে রয়েছে। কতজন যে অশিক্ষিত তালিকা খুঁজলেই পাওয়া যাবে। 5 পাস, 8 পাস, 10 পাস এগুলো পার্লামেন্টে যাওয়ার লোক, যারা আইন প্রণেতা। হ্যাঁ, ধর্ষককে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। কার কত বেশি টাকা, কে কত বেশি ঝেড়েছে, তাকে জায়গা দিচ্ছ পার্লামেন্টে নিজেদের বিল পাস করাবার জন্য। সাবাস, সাবাস প্রধানমন্ত্রী আর তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনে মিলে যা চালিয়ে যাচ্ছ না গুরু, ভারতবর্ষকে শেষ করতে আর বেশি সময় লাগবে না। মোটামুটি বিক্রি করবার ব্যবস্থা করেই দিয়েছ। ট্রাম্পের কাছে ওজন দরে বিক্রি করে দাও, সেটা বরঞ্চ ভালো হবে তোমাদের পক্ষে। আর তোমরা সুইস ব্যাংকে টাকা রেখে দাও, দিয়ে আরামে নিজ যাও। যখন মরে যাবে তখন একটা কড়ি, একটা হলুদ আর একটা টাকা জুটবে। আর কারু কারু সেটা জুটবে না, তাদের বড় অন্য ব্যবস্থা হবে। হ্যাঁ, তাদেরকে ওই টাওয়ারের মাথায় তুলে দিয়ে আসবে, শকুনে খাবে। এই তো তোমরা করবে। পয়সা যতই করো চুরি চামারি করে, মৃত্যুর পর কিচ্ছু যাবে না। ল্যাংটো হয়ে এসেছো, ল্যাংটো হয়েই যেতে হবে। কোনো শালা কেউ কিচ্ছু দেবে না, সব কেড়ে নেবে। সব এই পৃথিবীর জিনিস পৃথিবীতে দিয়ে যেতে হবে। যতই চুরি করেছে, 2000 কোটি, 2 লক্ষ কোটি, কোটি কোটি, যতই চুরি করো সুইস ব্যাংকে জমাও, কিচ্ছু যাবে না সঙ্গে। আর তোমাদেরকে মানুষ চিরকাল মনে করবে মানে পৃথিবীর নিকৃষ্টতম দুপে জীব বলে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তার মূর্তিতে কালিমাপিত্ত করা হলো। যিনি জাতির জনক, যারা জাতির জনক, ভারতবর্ষের জন্য যে মানুষ জীবন পর্যন্ত দিতে রাজি ছিল, সেই মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কালিমাপিত্ত করা হচ্ছে। কালকে দেখা গেছে কাটোয়া শহরে গান্ধীর মূর্তিতে কালো কাপড় দিয়ে ঢাকা হয়। এ ব্রিটিশদের আর দালাল, ব্রিটিশদের দালাল আরএসএস। এই আরএসএস এর কিছু গুন্ডা বাহিনী সারা ভারতবর্ষকে, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, সেই মানুষগুলোকে মুখে কালি মাপিত্ত করে এরা সেই স্বাধীনতা সংগ্রামী মানুষদেরকে অপমান করা হচ্ছে। যারা ব্রিটিশদেরকে মুচলেখা লিখেছিল, ক্ষমা চেয়েছিল, তাদের ভক্ত এরা। আর সেই ভক্তগুলো আজ সারা ভারতবর্ষে ন্যারেটিভ সেট করে মানুষের মনের মধ্যে বিভেদ তৈরি করার কাজ
দীর্ঘদিন ধরে চালিয়েছে এবং সেরা সফলও হচ্ছে। ভাবতে অবাক লাগে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতবাসীর স্বাধীনতা সংগ্রামীদের নাম। এরা সেই স্বাধীনতা সংগ্রামীদেরকে কোনো রকম সম্মান দেয় না, কেন জানি না। কারণ দেশ স্বাধীন হবার সময়কালে এই আরএসএস এর যারা কর্মী ছিল তখন, তারা কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছেন তাদের বিরোধিতা করেছিল। তারা ইংরেজদের গোলাম, তারা ইংরেজদের বুট চেটেছে। আর সেই সব মানুষগুলো চিন্তাধারা নিয়ে আজ ভারতবর্ষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আরএসএস নামক সংগঠন। এরা ইতিহাস পড়ে না, এরা ইতিহাসকে উল্টো করে দেখে। এদের নিজস্ব ইউনিভার্সিটি তৈরি হয়েছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের মানুষদেরকে বিকৃতি ইতিহাস পড়াচ্ছে। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে সেই মানুষগুলোর চরিত্র হনন করেছে এরা। সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে এরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের চারিত্রিক হনন করা হয়েছে। আসল ইতিহাসটাকে লুকানো হয়েছে। আর সেই চিন্তাধারায় আজ বিজেপি সরকার দেশটাকে চালাচ্ছে। এদের কাজ তো নেই, এরা দিন রাত হিন্দু, মুসলিম, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া এদের মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। জিহাদি, মুল্লা, কাঠমুল্লা, রাম মন্দির, মসজিদ, এরা ভালো কাজটাকে উল্টো ভাবে দেখে। কিছু করার নেই। সোনার দেশ, সোনার বাংলাকে আজ অশান্ত করা হচ্ছে চারিদিকে। যেদিন থেকে এই সরকার এসছে সেই দিন থেকেই কিন্তু চারিদিকে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, বেকার তৈরি হচ্ছে। আমাদের মোদিবাবু রাজ্যবাসীকে জিজ্ঞেস করছেন যে কি পরিবর্তন ভালো লেগেছে তো? হ্যাঁ, আমাদের পরিবর্তন দারুণ ভালো লেগেছে। আবার তিনি বলছেন বাংলার প্রতিটা গ্রামে গ্রামে মানুষের মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, আমরা খুব হাসছি। আবার বলছেন আমাদের এই পরিবর্তনের আনন্দের ভাগিদার উনি হতে এসেছেন। তা আমরা আনন্দে আছি বটে। বর্ষার আগেও রাস্তার কোনো উন্নতি নেই, আগেও যেমন ছিল, সরকার পাল্টেও সেই একই অবস্থা। রাস্তাঘাটের কোনো কথা নেই, ভালো হবে সে কোনো উন্নতি নেই। যাদের বাড়ি ভেঙে দিয়েছে সরকার তাদের বাড়ি পাবার কোনো আশা নেই। ছোট ছোট হকাররা যারা ব্যবসা করে খেত, পেট চালাতো, তাদের কোনো উন্নতির সুযোগ নেই। নতুন কোনো চাকরির খবর নেই। হ্যাঁ, উন্নতি হয়েছে, উন্নতি হয়নি বললে ভুল হবে। হয়নি কি, উন্নতি হয়েছে। তার আগে আর একটা বলি, এত কিছু উন্নতি হয়েছে। নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি করেছিল, সেই সরকারি বাস এখন মেয়েদেরকে দেখেও দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। আর হ্যাঁ, মেন যে উন্নতিটা হয়েছে সেটা কি, সেটা হলো বড় বড় চোরগুলো আগের সরকারের, নতুন সরকারের ওয়াশিং মেশিনে ধুয়ে নতুন সরকারের দলে চলে এসেছে। এই উন্নতিটা হয়েছে। রাজ্যের সবাইকে জিজ্ঞেস করে নিন, আপনাকে এই উন্নতির কথাই বলবেন। যেন আমরা বিশাল খুশি, নতুন সরকারে এসে আমরা বিশাল খুশি হয়েছি। আর এইদিকে আমাদের যোগীজি বলছেন
রাম মন্দিরে যে চুরিটা হয়েছে, তিনি বলছেন যে রাম মন্দিরে এত প্রোটেকশন আছে, চুরি হতেই পারে না। কিভাবে চুরি হয়েছে উনি নাকি বুঝতেই পারছেন না। আমার মনে হয় যোগীজি, একটা কথা আছে না, ঘর শত্রু বিভীষণ, ওইটাই হবে। আর বাংলা ভাষায় সোজাভাবে বললে সোর্সের ভেতর ভূত। একদম শিওর, খোঁজটা নিন, দেখবেন ওই কেস।